আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান পরিচিতির পার্ট 2 নিয়ে। অর্থাৎ প্রথম আমরা একটা লেকচার নিয়েছিলাম হিসাব বিজ্ঞান পরিচিতির উপর, আজকে আমাদের সেটার পার্ট 2। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলো শুরু করা যাক আজকের লেসন। লেকচারের শুরুতে আমরা দেখব হিসাব বিজ্ঞান এর প্রথম বই এবং এর জনক সম্পর্কে। আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় আসলে মেইনলি দুই তরফা দাখিলা পদ্ধতি জনক, সেটা হচ্ছে আমাদের লুকা ফেসিওলি, তাকে আমরা হিসাব বিজ্ঞানের জনক বলে থাকি। সো তিনি একটা বই লিখেছিলেন যেটাকে আমরা বলে থাকি হিসাব বিজ্ঞানের প্রথম বই, আর সেই বইয়ের নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই বইটাতে তিনি মূলত 1494 সালে 10 নভেম্বর বইটা ইতালির ভেনিসে এটা ইতালীয় ভাষায় এটা প্রকাশিত হয়। মূলত এটা একটা গণিতের উপর বই। আমরা অনেকে মনে করি যে এটা হিসাব বিজ্ঞানের উপর বই, আসলে না। তিনি যে বই লিখেছিল সেটা আসলে 5টা খণ্ডে বিভক্ত। তার তৃতীয় খণ্ড যেটা আছে সেই তৃতীয় খণ্ড হচ্ছে হিসাব সম্পর্কে বলা হয়েছে। তো সেখান থেকে আসলে মানে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয়েছে। তো 5টি অংশে বিভক্ত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। বইটিতে হিসাব রক্ষণের 36টি অধ্যায় ছিল, যার নাম ছিল দি কম্পিউটার্স এট স্ক্রিপ্টাস। সো এই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1523 সালে। হ্যাঁ, তো হিসাব বিজ্ঞানের প্রথম বইয়ের লেখক হচ্ছে ইতালির ভেনিস নগরীর অধিবাসী গণিত শাস্ত্রবিদ। তিনি কিন্তু গণিতবিদ, তিনি কিন্তু অ্যাকাউন্টেন্ট ছিল না, হ্যাঁ গণিতবিদ ছিল, ফাদার লুকা ফেসিওলি। ওকে, তাহলে তার পুরো নাম হচ্ছে যদি বলি ফ্রা লুকা বার্তোলিনিও ডি ফেসিওলি, এটা হচ্ছে তার পুরো নাম। তো হিসাব বিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয় তাকে। তিনি লিওনার্দো দা ভিঞ্চি এর শিক্ষক ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষক ছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যিনি হচ্ছে মূলত ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিলেন। এই যে ফেসিওলি হচ্ছে ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিলেন। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। তো এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। আমরা একটা কোয়েশ্চেন দেখি এখান থেকে কি প্রশ্ন এসেছিল বিগত সালে। যেমন ছবিতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 20-21 সেশনে একটা প্রশ্ন এসেছে যে লুকা ফেসিওলি ছিলেন একজন কি। তা আমরা একটু আগে পড়েছি অনেকে হিসাব বিজ্ঞানী লিখে ফেলবে, আনসার হচ্ছে তিনি একজন গণিতবিদ ছিলেন, তাই না? এই যে এটা হচ্ছে আনসার। তো একটু দেখে নিবা এই টপিকটা, এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে সেটাই। আমরা চলে আসি পরবর্তী দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বলি। একটু ইনফরমেশন দিবা, আর কিছু না। দুই তরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে কোন একটা লেনদেনকে দুইটা দিক থেকে বিবেচনা করা, বা বলতে পারো দুইটা মানে আমরা কি বলি যে একটা জাবেদা যখন করি মিনিমাম দুইটা পক্ষ থাকে, তাই না? তো একটা লেনদেনে দুইটা পক্ষে লিখা, এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ দুইটা পক্ষ চিন্তা করে লেখা। হ্যাঁ, তো এরপরে আছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ, একটু পড়ে নিবা। এগুলো পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ না, তবে পরীক্ষা আসতেও পারে। যেমন কোন হিসাব বিজ্ঞানীদের মতে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে 3টা। আর্থিক হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলি, ম্যানেজারিয়াল হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপকিয় হিসাব বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টেন্ট। আবার অনেকে মনে করে যে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে 2টা, আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকিয় হিসাব বিজ্ঞান। আর এই যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটা ব্যবস্থাপকিয় হিসাব বিজ্ঞানের একটা অংশ মনে করা হয়। আবার এছাড়াও হিসাব বিজ্ঞানের অন্যান্য কিছু শাখার কথা বলা হয়েছে, যেমন ধরো নিরীক্ষা হিসাবে, যেটাকে আমরা অডিটিং বলে থাকি, বা তারপর হচ্ছে কর হিসাব বিজ্ঞান, ট্যাক্সেশন, সরকারি হিসাব বিজ্ঞান বা গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, বাজেট হিসাব বিজ্ঞান, কর্পোরেট হিসাব বিজ্ঞান। এগুলো একটু পড়ে দেখবা, জাস্ট চোখ বলে নিবা। আদালত হিসাব বিজ্ঞান, জিম্মেদারি হিসাব বিজ্ঞান মানে ফরেনসিক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফান্ড হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে এরপর হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা মানে যেটাকে আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বলে থাকি, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। তো এগুলো একটু পড়ে দেখবা, বেশি গুরুত্বপূর্ণ না, বাট পরীক্ষা অনেক সময় এখান থেকেও কোশ্চেন হইতে পারে। আমরা বেসিক জানার জন্য এগুলো জানতেছি। হ্যাঁ, চলে আসি আমরা পরবর্তী টপিকে। এখানে বেশ কিছু কোশ্চেন করছে, যেমন ধরো দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। তো দুতরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা বুঝে থাকি যে একটা হিসাবকে, একটা লেনদেনকে দুইটা ভাগে লেখা, তাই না? তার মানে এখানে সম্পত্তিবাচক বা নামিক হিসাব সমূহ না, দুটি জাবেদা ব্যবহার, তারপর দুটি জাবেদা এবং একটি খতিয়ান, প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা। হ্যাঁ, প্রত্যেকটা লেনদেনকে দুটো পক্ষে লিপিবদ্ধ করা, সেটাকে আমরা কি বলে থাকি? হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি বলে থাকি।
আচ্ছা, এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। সো হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী, আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, আমরা বলেছিলাম হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, অর্থাৎ যারা ইন্টারেস্টেড পার্টি তাদেরকে তথ্য সরবরাহ করা। আসলে ইন্টারেস্টেড পার্টি কারা, হ্যাঁ, কাদেরকে তথ্য সরবরাহ করা হয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হিসাব তথ্যের ব্যবহারকারী প্রধানত দুই ধরনের, একটাকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা থাকে, যারা মেইনলি এই তথ্য হিসাব বিজ্ঞান এই তথ্যগুলো নিয়ে তারা যারা ডিসিশন মেক করে, হ্যাঁ, তাদেরকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী মানে হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের হিসাব প্রতিষ্ঠানের বাইরে যারা যারা আসলে মেইনলি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজে থাকে না, বা বলতে পারে যেমন ধরো সরকার, বা মনে করো যে সরকারের এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, হ্যাঁ, তারা কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠানের কি চাইতে পারে, যে ইনফরমেশন গুলো চাইতে পারে। অথবা মনে করো যে আমাদের যে এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা আছে শেয়ার বাজারে, তারা চাইতে পারে। অথবা হইতে পারে যে মনে করো যারা শেয়ার হোল্ডার আছে পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে, তারা চাইতে পারে, শেয়ার হোল্ডার যারা মালিক আর কি পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে বা যৌথ মূলধন কোম্পানি ক্ষেত্রে, তারা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, তারা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যারা থাকবে তারা। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা কি করে, যে প্রভাব বিস্তার করে বা প্রত্যক্ষ ভূমিকা পালন করে তারা। আমরা একটা চার্টের মাধ্যমে এটা দেখবো যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং বাহ্যিক ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমরা বলতে পারি যারা ব্যবস্থাপনার কাজে থাকে, যেমন ধরো যত ধরনের ব্যবস্থাপক আছে, বিপণন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, সারি ব্যবস্থাপক, ভান্ডার বা স্টোর ব্যবস্থাপক, হ্যাঁ, বা স্টোর ব্যবস্থাপক, তারপর এইচআরএম বা মানব সম্পদ ব্যবস্থাপক, এরা সবাই হচ্ছে ম্যানেজার, তাই না, ম্যানেজার। তো যত ম্যানেজার আছে সবাই কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী, ওকে ফাইন। যত ডাইরেক্টর আছে পরিচালনা পর্ষদের যারা ডাইরেক্টর বডি আছে তারা সব অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেমন এমডি, এমএ, সিইও, তারপর হচ্ছে ভিপি, এভিপি, জিএম, ডিএমডি, এরা সবাই হচ্ছে মানে ম্যানেজার লেভেলে যারা আছে তারা সবাই অভ্যন্তরীণ, এবং যারা ডাইরেক্টর লেভেলে আছে তারাও অভ্যন্তরীণ। ওকে, এরপর আর কি কি আছে, কোম্পানির অফিসার্স, যারা অফিসার্স থাকে উচ্চ পদস্থ, তারাও কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। ট্রেজারার, তত্ত্বাবধায়ক যারা সুপারভাইজার থাকবে তারা, এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী, এই যে সেম কথা, অফিসার এবং পদস্থ কর্মচারী সেম। তবে যদি পরীক্ষা আসে কর্মচারী, উচ্চপদস্থ না বলে যদি বলে কর্মচারী, এই দেখো কর্মচারী, এটা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। যারা কর্মচারী থাকবে তারা একটা প্রতিষ্ঠানের বাহ্যিক ব্যবহারকারী, হ্যাঁ, শুধু কর্মচারী বললে। আর যদি বলে যে তোমার কি যে উচ্চপদস্থ কর্মচারী, তাহলে সেটা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপর আমি যদি বলি যৌথ মূলধনী কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, বা যৌথ মূলধনী কোম্পানি অরিজিনাল মালিক কারা, শেয়ার হোল্ডাররা। তো যদি বলে যৌথ মূলধনী কোম্পানি মালিকরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, আনসার হবে বাহ্যিক ব্যবহারকারী। কেমন? কারণ যৌথ মূলধনী কোম্পানির শেয়ার হোল্ডাররা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী হয়ে থাকে। তারপর বাহ্যিক ব্যবহারকারী কারা বলতে পারি আমরা, সেটা হচ্ছে সরকার বাহ্যিক ব্যবহারকারী, বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে, ইনভেস্টর, এই যে যৌথ মূলধনী কোম্পানি ইনভেস্ট করে সেটা মালিক হয়, তাই না, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ঋণদানকারী, পাওনাদার, বাহ্যিক নিরীক্ষক, হ্যাঁ, এক্সটার্নাল অডিটর যারা আছে, ইন্টারনাল যারা অডিটর তারা কিন্তু আপনার অভ্যন্তরীণ, এক্সটার্নাল যারা অডিটর তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এরপর হচ্ছে হিসাব সংঘ বা লেবার ইউনিয়ন, ভোক্তা বা গ্রাহকগণ, কনজিউমারগণ, স্টক এক্সচেঞ্জ, কর কর্তৃপক্ষ বা ট্যাক্স অথরিটি, গবেষক যারা গবেষণা করে এগুলো নিয়ে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে, বিএসইসি, তারপর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, সিবিআই, তারপর হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি, আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে আইসিএমএবি অর্থাৎ হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তার মানে এগুলো হচ্ছে সংস্থা যারা হচ্ছে তোমার সিএ ডিগ্রি প্রদান করে থাকে, কেমন, তারপর হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি প্রদান করে থাকে, তাদের সেই সংস্থাগুলোর কথা বলছে। তারপর কর্মচারী, এরা হচ্ছে সবাই বাহ্যিক ব্যবহারকারী, আর এরা সবাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখান থেকে পরীক্ষায় প্রতি বছরের কোয়েশ্চেন আসে, তো আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখবো এখান থেকে কি কি প্রশ্ন এসেছে বিগত সালে। চলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, এই টপিকটা। তো আমরা এটা একটু পরে বলতেছি, হিসাব বিজ্ঞান ব্যবহার বিবরণীগুলো একটু পরে বলতেছি। আমরা আগে এক্সাম্পল গুলো মানে কোয়েশ্চেন গুলো পড়ে ফেলি, যে হিসাব তত্ত্বের ব্যবহারকারীর মধ্যে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমরা একটু দেখি আগে। সো প্রথমে আছে আমাদের 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কি কারণে। সো অপশনগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য, বহিস্থ ব্যবহারকারীদের জন্য, নিরীক্ষকদের জন্য, ব্যবসায় ব্যবস্থাপকদের জন্য। আচ্ছা, হচ্ছে যারা বাহ্যিক ব্যবহারকারী আছে তাদের জন্য আমরা আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করে থাকি। কি কি আর্থিক বিবরণী প্রস্তুত করি সেটা আমরা
একটু পরে দেখবো, ওইটা আমরা দেখাচ্ছি একটু পরে। তারপর হিসাব তত্ত্বের ব্যবহার, হিসাব তত্ত্ব অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, মানে হিসাব তত্ত্ব যেগুলো আছে সেগুলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আসলে কারা? যেমন এখানে শেয়ার হোল্ডার বলছে, এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী হবে, কর্মচারী বাহ্যিক, ব্যবস্থাপক এটা হচ্ছে অভ্যন্তরীণ, ট্রেড ইউনিয়ন এটা হচ্ছে বাহ্যিক, তাহলে আনসার হবে ব্যবস্থাপক হবে, তাই না? তারপরে চলে আসে আমরা 3 নম্বর, হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোনটি সঠিক? হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলছে যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, না এটা ভুল, এটা বাহ্যিক ব্যবহারকারী হবে। নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, নিরীক্ষক যারা নিরীক্ষার কাজ করে, হ্যাঁ অভ্যন্তরীণ ব্যবহারকারী বলছে, এটা আমরা একটু অভ্যন্তরীণ নাকি বাহ্যিক সেটা বলে না কিছু, তাই এটা আমরা একটু এখন হোল্ডে রাখতেছি। পাওনাদারগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, না এটা বাহ্যিক ব্যবহারকারী হবে। ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাহলে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নিরীক্ষক বলতে এখানে অভ্যন্তরীণ নিরীক্ষক নাকি বাহ্যিক নিরীক্ষক সেটা বলা নাই, সেজন্য আমরা এটা আনসার নিচ্ছি না প্রথমে, আমরা আগে দেখি। দেখো ব্যবস্থাপক কিন্তু অবশ্যই অভ্যন্তরীণ হবে, তাই না? ব্যবস্থাপক অবশ্যই কি হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে, তাহলে এটাই রাইট আনসার, তাই তো? এটার মধ্যে যদি এক্সটার্নাল ইন্টারন্যাশনাল বলা থাকতো তাহলে আমরা কনফার্ম হইতাম এটা, তবে এখানে নিরীক্ষক বলতে এক্সটার্নাল বা বাহ্যিক নিরীক্ষক কথা বলা হচ্ছে, এটা হয়তো হইতে পারে। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে 4 নাম্বারটা হবে, হ্যাঁ। তারপরে চলে আসে বলছে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কে? মানে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কারা? হ্যাঁ, মানে বাহ্যিক ব্যবহারকারী কে সেটা বলতে স্যার, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, সরকার, তারপর হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট, তাহলে আনসার হবে কি? সরকার, এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কে? সেটা হচ্ছে সরকার, মানে বাহ্যিক ব্যবহারকারী আর কি সরকার, তাহলে সরকার হবে উত্তর। এরপর হচ্ছে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, আবার সেম, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কে বাহ্যিক ব্যবহারকারী? কর্মচারী বাহ্যিক ব্যবহারকারী, হ্যাঁ কর্মচারী। পাওনাদার বাহ্যিক ব্যবহারকারী, তারপর হচ্ছে বিনিয়োগকারী এরও বাহ্যিক ব্যবহারকারী, তাহলে সবগুলি হবে উত্তর, এমন সবগুলি হবে উত্তর, তাহলে আনসার হবে সবগুলো। এখানে দেখছো এই যে সবগুলো অপশন যদি না পড়ো, তোমরা পরীক্ষা একটা অপশন দেখে আনসার করে চলে আসো, তাহলে কিন্তু এখানে তোমরা ধরা খেয়ে যাবে, হ্যাঁ। তো অবশ্যই সবগুলো অপশন পড়তে হবে। দেখো এটা পড়ার পর তুমি যদি এটা আনসার লিখে চলে আসো, সবগুলো না পড়ো অপশন, তাহলে কিন্তু তোমার একটা নাম্বার চলে যাইতো। তাহলে চলে আসে আমরা এরপরে নিচের কে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী নয়, মানে অভ্যন্তরীণ নয়, বাহ্যিক আর কি। তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তা, পাওনাদার, তাহলে পাওনাদার হবে। প্রধান আর্থিক কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থা, তাহলে আনসার হবে পাওনাদার। এরপরে চলে আসি হিসাব বিজ্ঞান তত্ত্ব সম্পর্কে নিচের কোনটি বাদে সবগুলো সঠিক? মানে নিচে কোনটার সাথে সবগুলো সঠিক বলছে। হিসাব বিজ্ঞানের তত্ত্ব প্রকৃতিগতভাবে পরিমাণগত, আচ্ছা। হিসাব বিজ্ঞান তত্ত্ব সম্ভাব্যভাবে আর্থিক, তারপরে হিসাব বিজ্ঞান তত্ত্বকে সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি হতে পারে। হিসাব বিজ্ঞান তত্ত্বকে সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি হতে পারে, হ্যাঁ এটাও ঠিক আছে। হিসাব বিজ্ঞান তত্ত্ব শুধুমাত্র মালিক এবং নিয়ন্ত্রক কর্তৃক কর্তৃক ব্যবহৃত হয় না, শুধু মালিক এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কেন ব্যবহার করবে? অনেকে ব্যবহার করতে পারে এটা, তাই না? তাহলে এটা তো সঠিক না, এটা সঠিক আছে। এবং হিসাব বিজ্ঞান তত্ত্বের সম্ভাব্য আর্থিক, মানে হিসাব বিজ্ঞান তত্ত্ব যেগুলো থাকে সেগুলো সম্ভাব্য অবশ্যই আর্থিক হয়, অর্থ সম্পর্কিত হয়, নাহলে সেটা আমরা হিসাব বিজ্ঞানের মধ্যে আনতাম না। আর যদি অর্থ অবস্থার মধ্যে পরিমাপ না ফেলে, মানে আমাদের হিসাব সম্পর্কে যদি প্রভাব না পড়ে, তাহলে কিন্তু সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ট্রানজাকশন বলি না, তাই না? লেনদেন বলি না। হিসাব বিজ্ঞান তত্ত্ব প্রকৃতিগতভাবে পরিমাণগত, অবশ্যই পরিমাণগত, টাকার কথা বলতেছি, তাই না? তাহলে আনসার হবে কোনটা? এই যে 4 নাম্বারটা, মানে এটা সঠিক নয় আর কি, ঠিক আছে, বাকি সবগুলো সঠিক। অবশ্যই হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের নিচের কারা সম্পৃক্ত নয়? হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডে সম্পৃক্ত নয় বলতে হিসাব বিজ্ঞান মান প্রণেতা, যারা হিসাব বিজ্ঞানের মানগুলো প্রণয়ন করে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে নিরীক্ষক যারা আছে তারা, এরাও তো হিসাব বিজ্ঞানের সাথে এরাও সম্পৃক্ত। আর্থিক বিবরণী ব্যবহারকারী এরাও সম্পৃক্ত বলতে পারো। হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক, এটা হবে না, হ্যাঁ। হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ যারা প্রকাশ করে তারা আসলে হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের সাথে জড়িত না। মনে করো হিসাব বিজ্ঞানের উপর আমি একটা বই লিখলাম, তা আমার যে একদম হিসাব বিজ্ঞানে হইতে হবে বা হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে হবে এমন কথা নাই, তাই না? কথা নাই। তো সেজন্য আনসার হবে কোনটা? 4 নাম্বারটা, হ্যাঁ। হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক হচ্ছে হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এখন চলো আমরা হিসাব বিজ্ঞানের যে বিবরণী সমূহ আমরা তৈরি করে থাকি, মেইনলি আমরা যে তথ্য সরবরাহ করে থাকি, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা, সেক্ষেত্রে আমরা কি কি বিবরণীর মাধ্যমে তথ্য সরবরাহ করে থাকি সেগুলো আমরা একটু দেখবো। তো হিসাব বিজ্ঞান মূলত 4টা বিবরণী তৈরি করে থাকে, মানে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। একটাকে আমরা বলে থাকি আয় বিবরণী, বা যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলা হয়, বা আর্থিক ফলাফল বিবরণী বলা হয় এটাকে। 2 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী বা স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, বা এটাকে আমরা সংরক্ষিত মুনাফা বিবরণী বলতে পারি। উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট, বা এটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলে থাকি।
তারপরে আছে 3 নম্বরে নগদ প্রবাহ বিবরণী বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ফ্লো বিবরণীর মাধ্যমে আমরা এই 4 নাম্বার পদ্ধতি মানে 4 নাম্বার ফ্লোটা আমরা করতে পারি। এই চারটা জিনিস আমরা আসলে মেইনলি আর্থিক বিবরণীর মানে বিবরণী সমূহ আমরা তৈরি করি। বিবরণী ছাড়া আমরা আরেকটা জিনিস তৈরি করি, সেটা হচ্ছে টিকা। টিকা মানে হচ্ছে একটা আর্থিক বিবরণীর যে কোনো একটা দফা বা যে কোনো একটা ট্রানজেকশনকে ক্লিয়ারিফাই করার জন্য আমরা টিকা ইউজ করে থাকি আর্থিক বিবরণীর নিচে, ঠিক আছে। ওইটাও কিন্তু এক ধরনের কি আমাদের পূর্ণ প্রকাশ নীতি কারণে এটা আমরা করে থাকি। হিসাব বিজ্ঞানের যে নীতিগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে পূর্ণ প্রকাশের একটা নীতি আছে, সেই নীতির কারণে আমরা এটা করে থাকি, টিকা তৈরি করে থাকি, ঠিক আছে। চলো আমরা এগুলো সম্পর্কে একটু বলি। তাহলে আর্থিক বিবরণীতে আমরা কি করি, আমরা একটা নির্দিষ্ট সময়কালে বা একটা আর্থিক বছরে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে একটা প্রতিষ্ঠানে অর্জিত সকল আয় এবং ব্যয়ের যে পার্থক্য সেটা আমরা বের করে থাকি, সেখান থেকে আমরা নিট লাভ বা নিট ক্ষতি আমরা পাই। 2 নম্বর মালিকানা সত্ত্ব বিবরণী। এটাতে আমরা দেখে থাকি যে একটা প্রতিষ্ঠানের মালিকের উপর কি অধিকার আছে, সরি, একটা প্রতিষ্ঠানের উপর মালিকের কি অধিকার সেটা আমরা দেখি মালিকানা সত্ত্বের মধ্যে, যেখানে মূলত হচ্ছে তোমার যদি কি হয় যে ব্যয় হয় বা ক্ষতি হয় বা উত্তোলন হয় তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়, হ্রাস পায়। আর আয় লাভ বা মূলধন যদি আনয়ন করে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এটার মাধ্যমে আমরা করি। তারপর 3 নম্বর হচ্ছে উদ্বৃত্ত পত্র ব্যালেন্স শিট। এখানে মূলত আমরা 3টা জিনিসের কাজ করি। একটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ কি, দায় কি এবং মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ সমান ইকুয়াল টু কি এল প্লাস ওই বা ই, এই জিনিসটা আমরা করে থাকি আর উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিটের মধ্যে। সম্পদের যোগফল লাইবিলিটিস এবং ইকুইটির যোগফল সমান হবে, এই দুটো যোগ করলে যত হবে সম্পদের যোগফল সেম হবে, এই জিনিসটা আমরা করে থাকি উদ্বৃত্ত পত্রের মধ্যে। লাস্ট হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণীটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল, আমি তো সেটা জানি না, শর্ট সিলেবাসে মনে হয় ছিল না। তো নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে যেটাকে আমরা বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, হ্যাঁ। তো নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে এমন যেখানে একটা প্রতিষ্ঠানের কোন কোন খাতে টাকা আসতেছে এবং কোন কোন খাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে এটার হিসাব করা হয় মূলত, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণীর মধ্যে। তো ইনফ্লো আর আউটফ্লো গুলো দেখা হয়, এটা মূলত 3টা ধাপে করা হয়। এটা হচ্ছে পরিচালনা, মানে এই নগদ প্রবাহ বিবরণীকে কার্যক্রমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, তারপর 2 নম্বর হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস গুলো, 3 নম্বর অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম বা যেখান থেকে আমরা ফাইন্যান্সিং করে থাকি, এই সংক্রান্ত কার্যক্রম থেকে যে টাকার আদান এবং প্রদান হয়, হ্যাঁ। সো এই 3টা কার্যক্রমের মাধ্যমে আমরা নগদ প্রবাহ বিবরণীটা করে থাকি। সো এগুলো হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যে আমরা স্টেটমেন্ট গুলো করে থাকি বা বিবরণীগুলো করে থাকি, প্রদান করে থাকি ইনফরমেশন প্রোভাইড করার জন্য সেগুলো। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, অর্থাৎ হিসাব বিজ্ঞান আমরা যে সাবজেক্টটা পড়তেছি এটার কিভাবে এটা সৃষ্টি হয়েছে বা কোত্থেকে শুরু হয়েছে। তো এটাকে আমরা মানে হিসাব বিজ্ঞানের যে ক্রমবিকাশ সেটাকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেভেলপমেন্ট পিরিয়ড বা যেটাকে আমরা উন্মেষ কাল বলে থাকি, যেটা 1494 সালের আগে, হ্যাঁ। আর প্রাক বিশ্লেষণ কাল হচ্ছে যেটা 1494 থেকে 1800 সাল, আর বিশ্লেষণ কাল হচ্ছে 1800 থেকে 1950, আর আধুনিক কাল হচ্ছে 1950 এর পরে। তো আমরা এগুলো একটু শর্টকাটে পড়বো কারণ এখান থেকে পরীক্ষা বেশি প্রশ্ন না আসলেও অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে, বেশি গুরুত্বপূর্ণ না অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক সময় চলে আসে। আমি তোমাদের কয়েকটা কথা বলবো, এই সেগুলো একটু মনে রাখবা। যেমন মানে উন্মেষকাল যেটা আছে, হ্যাঁ, আমরা জানি যে 4000 বছর পূর্ব হতে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ, মানে আমরা কি বলছি যে 1494 সাল পর্যন্ত, তাই না। তো এটাকে বলা হচ্ছে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত যে কালের বিস্তার, সেটা হচ্ছে আমাদের উন্মেষকাল 4000 বছর আগে থেকে। তো এইটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমাদের রয়েছে প্রস্তর যুগ। এই প্রস্তর যুগের কথা অর্থাৎ যখন আমরা গুহায় বাস করতাম তখনকার কথা। তো তখন থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে পশু শিকার করতে এবং সেগুলোর হিসাব রাখা শুরু করেছিল। তো 2 নাম্বার আস্তে আস্তে প্রাচীনকাল। প্রাচীন যুগে হচ্ছে মানুষ যেটা করতো যে রশিতে গিট দিয়ে, হ্যাঁ, মানুষ হচ্ছে হিসাব রাখতো, হ্যাঁ, দেওয়ালে দাগ কেটে হিসাব রাখতো। তো এখানে একটা এমসিকিউ মনে রাখবা যে রশিতে গিট সংরক্ষণ করে পেপিরাস নামক গাছের পাতা দিয়ে মিশর, ইতালি, রোম, গ্রিস এবং বেবিলন, ইউরোপ এবং এশিয়ার লোকেরা হিসাব রাখতো। তাহলে এই কথাটা মনে রাখবা, প্রাচীন যুগে কি পেপিরাস নামক গাছের পাতাতে তারা কি করে মানে দাগ কেটে হিসাব রাখতো।
আর বিনিময় যুগ মানে হচ্ছে যখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া আনা শুরু হয়েছে, যখন মূলত আসলে মানুষ কৃষি কাজ করা শুরু করছে মেইনলি অ্যাক্টিভলি, তখন হচ্ছে চীনের অধিবাসী যারা ছিল তারা অবকাশ, এই যে আমাদের প্রথম কম্পিউটার যেটা আছে অবকাশ বলা হইতো তখন সেটার নাম ছিল, সেটার মাধ্যমে তারা হিসাব রাখতো। অন্যদিকে পের দেশের অধিবাসীগণ হিসাব সংরক্ষণ কাজে কিপু নামক রঙিন সুতায় গিট বেঁধে হিসাব রাখতো। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে মুদ্রার যুগ যদি বলি, মুদ্রার যুগে হচ্ছে এই যুগে মুদ্রার প্রচলন হয় এবং পেশাগত বণিক যারা কি ছিল শ্রেণীর উদ্ভব হয়, লিখন ব্যবস্থা সূত্রপাত হয়, মানে লেখালেখি কাগজে লেখালেখি তারা শুরু করে এবং সেটার মধ্যে হিসাব রাখতো। ঠিক আছে, তারপর হচ্ছে পশুর চামড়া গাছের পাতায় হিসাব রাখতো। এরপর এই জায়গায় একটু মনে রাখবা, ইংরেজ ব্যবসায়ীর টেলি নামক খাঁজ কাটা চ্যাপ্টা কি কাটে লাঠির মাধ্যমে হিসাব রাখতো। এই যে টেলি বলি না আমরা, ওই যে টেলি কাটতাম এইভাবে করে, যে আমাদের 1 2 3 4 5 এভাবে কাটতাম, তাই না? তারপর 6 7 8 9 10 এভাবে কাটতাম, তাই তো? এই যে টেলি ব্যবস্থা শুরু হয়েছে সেখান থেকে, যে মুদ্রার যুগ থেকে, এটা হচ্ছে উন্মেষকাল। হ্যাঁ, তারপর আমরা যদি বলি পরবর্তী, এরপর রয়েছে হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল। তো প্রাক বিশ্লেষণ কালে ওই যে যেটা আমাদের সবচেয়ে বেশি অবদান রাখে অ্যাকাউন্টিং এ, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবং সেটাতে যে কত সালে, যে আমাদের 1494 সালে ইতালির রোমে লুকা ফেসিলি কি করে একটা বই লিখেছেন, সেই বইটার নাম অলরেডি আমরা বলেছি, যে সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই বইয়ের মাধ্যমে তিনি আসলে মূলত এই বইটা আসলে 5টা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে পাটিগণিত বা বীজগণিত, ব্যবসা বাণিজ্যের ইহার ব্যবহার, হিসাব শাস্ত্র, দেখছে হিসাব শাস্ত্র। এই তৃতীয় খণ্ডে মূলত অ্যাকাউন্টিং সম্পর্কে, মানে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তো তৃতীয় অংশটি 36টি অধ্যায়ে যুক্ত, যার ইতালি ভাষার নাম ছিল দি কম্পিউটার্স এট স্ক্রিপ্টাস। তৃতীয় অংশে 3টি হিসাবের সন্ধান পাওয়া যায়, সেগুলো হলো জার্নাল, মেমোরিয়াল এবং হচ্ছে কোয়াডার্নো, যার উপর ভিত্তি করে দুতরফা দাখিলা পদ্ধতি প্রণীত হয়। হ্যাঁ, এই 3টার উপর ভিত্তি করে হয়। এটা হচ্ছে মূলত এই যে হিসাব শাস্ত্র, সেটা এখান থেকে এসেছে, কেমন দুতরফা দাখিলা পদ্ধতি। এরপর আমরা আর দুইটা কাল আছে, একটা হচ্ছে বিশ্লেষণ কাল, যেখানে মূলত আমাদের কি হয়, যে 1800 সালের পর থেকে আর কি, হ্যাঁ, 1800 সালের পর থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, আমেরিকা, এই সব দেশে হচ্ছে হিসাব সংরক্ষণ পরিষদে হিসাব সংরক্ষকদের পরিষদে স্থাপন করা হয়। হ্যাঁ, 1916 সালে আমেরিকান হিসাববিদ্যার শিক্ষকদের সমিতি স্থাপন করা হয়। আর আধুনিক কালে যেখানে আসলে মূলত অ্যাকাউন্টিং এর যে কি মূলত যে আমরা আইএফআরএস বলতে পারো বা আমাদের যে গ্যাপ বলতে পারো, সেগুলোর আসলে এখান থেকে সৃষ্টি হয়েছে আধুনিক কাল থেকে, যেটা হচ্ছে এই সময় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সবচেয়ে সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে, যেমন আর্থিক হিসাব বিজ্ঞান, নিরীক্ষা হিসাব বিজ্ঞান, ব্যবস্থা হিসাব বিজ্ঞান, এগুলো সৃষ্টি হয়। তারপরে হিসাব ব্যবস্থার মান নিয়ন্ত্রণের জন্য 1973 সালে যুক্তরাজ্যে আইএসবি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে। কেমন? তো এই যে আইএসবি বা আইএফআরএস, তো এগুলো সবগুলো তখন আস্তে আস্তে মানে মানুষের কাছে পরিচিত হওয়া শুরু করে আর কি। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে বিভিন্ন ডিগ্রি প্রদানকারী দেশ এবং প্রতিষ্ঠানসমূহ। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এর যে ডিগ্রিগুলো আছে, সেই ডিগ্রিগুলোর নামগুলো জানবো এবং কে এই ডিগ্রিগুলো প্রদান করে থাকে, কোন সংস্থাগুলো করে থাকে, সেগুলো সম্পর্কে, প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা জানবো। সো আমরা প্রথমে আসি, সেটা হচ্ছে সিএ। আমরা সবাই জানি যে সিএ মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা একটা ডিগ্রির নাম। এবং এসিএ অ্যাসোসিয়েট চার্টার অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে যাদের মানে অ্যাকাউন্টেন্ট হওয়ার পর, সিএ হওয়ার পর যাদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা 5 বছরের কম থাকে, হ্যাঁ, মানে কাজ করার অভিজ্ঞতা 5 বছরের কম, তাদেরকে আমরা বলে থাকি অ্যাসোসিয়েট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, যাদের অভিজ্ঞতা কম। আর ফেলো অফ চার্টার অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে যাদের অভিজ্ঞতা 5 বছরের বেশি, এটা হচ্ছে সর্বোচ্চ বলতে পারো পদমর্যাদা আর কি। হ্যাঁ, যে ফেলো অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, তারা হচ্ছে 5 বছর অধিক সময় পর্যন্ত কি তোমার পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এই চার্টার অ্যাকাউন্টেন্টের, তাহলে তাদেরকে আমরা ফেলো অফ চার্টার অ্যাকাউন্টেন্ট বলে থাকি। হ্যাঁ, তারপর বাংলাদেশে এই 3টা ডিগ্রি এগুলো প্রদান করে থাকে ACAB, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে CMA মানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এই কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে আছে অ্যাসোসিয়েট অফ কস্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ফেলো অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সেম কথা।
এটা একটা ডিগ্রি, এবং যেখানে এই ডিগ্রি প্রদান নেওয়ার পরে যদি কারো অভিজ্ঞতা মানে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা যদি 5 বছর কম হয় তাহলে অ্যাসোসিয়েট বলা হবে, 5 বছর বেশি হলে সেটাকে ফেলো বলা হবে। এই তারপর হচ্ছে সিএমএ। সিএমএটা হচ্ছে বাংলাদেশে এটা নাই, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে এই ডিগ্রিটা প্রদান করে থাকে। আইএমএ মানে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, এটা হচ্ছে প্রদান করে থাকে। সো সিএমএ হচ্ছে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তারপরে এসি সেম অ্যাসোসিয়েট অফ সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ফেলো অফ সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তার মানে 5 বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন, 5 বছর বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তারপর হচ্ছে সিপিএ মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। সো সার্টিফাইড পাবলিক, এটা আমেরিকান একটা ডিগ্রি। সো যুক্তরাজ্যে এই ডিগ্রি প্রদান করে থাকে AICPA মানে আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএ, এটা হচ্ছে প্রদান করে থাকে। এরপর হচ্ছে সিসিএ মানে চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, সিসিএ মানে হচ্ছে চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। সো এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফ সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারপর হচ্ছে ফেলো অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। তারপর হচ্ছে ক্যাট। ক্যাট হচ্ছে কি সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট টেকনিশিয়ান। ওকে, সো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, এগুলো যুক্তরাষ্ট্রের ডিগ্রি। সো যুক্তরাষ্ট্রে এই ডিগ্রিগুলো প্রদান করে থাকে ACCA অর্থাৎ অ্যাসোসিয়েট অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। এরপর হচ্ছে MAB, এটা হচ্ছে বাংলাদেশে মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এটা বাংলাদেশের একটা ডিগ্রি। সো বাংলাদেশে এই ডিগ্রি প্রদান করে থাকে IBMB অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এই ডিগ্রি প্রদান করে থাকে। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, মানে বেশি কঠিন না, একটা পড়তে পারলে ভাইগুলো মনে রাখতে পারবে। তবে মানে কে কোন ডিগ্রি প্রদান করতে সেটা মনে রাখবা। যেমন CA, SEF, FC এগুলো হচ্ছে বাংলাদেশের ICAB, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে মনে রাখবা। তারপর CMA এগুলো একটু মনে রাখবো, বাংলাদেশে যেগুলো আছে একটু বেশি মনে রাখবা। হ্যাঁ, আর বাইরের দেশেগুলো মনে রাখতে পারো, বাইরের দেশগুলো তেমন বেশি গুরুত্বপূর্ণ না, বাংলাদেশগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ডিগ্রিগুলো কে প্রদান করে থাকে এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যাই এরপরে। এখন আমরা দেখব অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেই সংস্থাসমূহ সবচেয়ে বেশি অবদান রাখে এবং যেগুলো ছাড়া তুমি অ্যাকাউন্টিং চিন্তা করতে পারবে না সেগুলো সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আন্তর্জাতিক এবং জাতীয় হিসাব সংগঠনের পরিচিত, অর্থাৎ জাতীয় আমাদের যে হিসাব সংগঠনগুলো আছে যেগুলো আসলে অ্যাকাউন্টিং এর মূল স্ট্রাকচার গুলো রেডি করে এবং কিভাবে আমরা হিসাবগুলো রক্ষণ করব, হ্যাঁ, নীতিমালাগুলো কি হবে আমাদের, সেগুলো কিন্তু সংরক্ষণ করে থাকে বা সেগুলো সম্পর্কে কাজ করে থাকে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ IASB অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটাকে পূর্বে নাম ছিল, এটার আগে নাম ছিল, এটা 1973 সালে এটা IASC নামক, IASC হচ্ছে যুক্তরাজ্যে এটি প্রতিষ্ঠিত হয়। IASC মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, অর্থাৎ এটা 1973 সালে যখন স্থাপিত হয়েছে তখন এটার নাম ছিল IASC অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল, যেটা 2001 সালে এসে IASC কে IASB তে রূপান্তর করা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বানানো হয়। মানে কমিটিটা কি হয়ে যায়, নাম চেঞ্জ হয়ে বোর্ড হয়ে যায় 2001 সালে। এই IASB হিসাব ব্যবস্থার মান নিয়ন্ত্রণ করে, এই যে মান দেখছো, হিসাব ব্যবস্থার মান নিয়ন্ত্রণ করে থাকে IASB। IASB প্রতিষ্ঠান 41টি আন্তর্জাতিক হিসাব মান, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে থাকি আমরা IAS, হ্যাঁ, এবং 17টি IFRS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, মানে যে রিপোর্টগুলো আমরা বের করি সেগুলো স্ট্যান্ডার্ডটা কেমন হবে, এরকম 17টা স্ট্যান্ডার্ড তারা প্রবর্তন করেছে, কে IASB করেছে। তারপর IFRS, এটা এই যে IFRS কি সেটা পুনরূপ লিখছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস রিপোর্ট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যার পূর্বে নাম ছিল IAS। মানে এটার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটার যার পূর্বে নাম ছিল IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ছিল। মানে IFRS এটা এখন বর্তমান নাম, আগে ছিল সেটা কি IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ছিল সেটা। তখন তারা 41টা এবং পরবর্তীতে তারা 17টা IFRS কি করে প্রবর্তন করেছে, কে IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলছে, এটা যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্যের। এরপর চলে আসি আরেকটা সংস্থা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে FASB। FASB মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে এটা 1973 সালে
এফএসবি যুক্তরাজ্যে কি হয়, যুক্তরাষ্ট্রে এটা কি হয়, প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। আর আইএসবি হচ্ছে যুক্তরাজ্যে, আর এফএসবি হচ্ছে যুক্তরাষ্ট্রে হয়। হ্যাঁ, এফএসবি পূর্ব নাম ছিল এপিবি, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড ছিল এটার নাম, পূর্বে নাম চেঞ্জ করে এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড করা হয়েছে। তো সর্বজনীন গ্রাহ্য হিসাব বিজ্ঞানের যে নীতিমালা, যেটাকে আমরা গ্যাপ বলে থাকি, গ্যাপ, হ্যাঁ, প্রণয়নকারী সংস্থা হচ্ছে এফএসবি, মানে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, গ্যাপ, এটার প্রণেতা হচ্ছে এফএসবি। হ্যাঁ, 7 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ বোর্ড হয়ে থাকে এটা আইএসবি। এফএসবি সংস্থা সমূহ গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে পার্থক্য দূর করার জন্য একত্রে কাজ করছে, এজন্য প্রক্রিয়াটিকে বলা হয় কনভার্জেন্স। আচ্ছা, এই যে কনভার্জেন্সের মাধ্যমে তারা আইএসবি এবং এফএসবি কি গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে পার্থক্য সৃষ্টি করছে। গ্যাপ মূলত কি, এই যে এখানে একটা বিষয় লিখছে, এটা একটু তোমরা মনে রাখবে, এখানে একটু, এটা কোথায় গেল, এই যে এই দুটো কথা একটু মনে রাখিও তোমরা, আমি একটু এটা আগে বলে ফেলতেছি। সেটা হচ্ছে আইএফআরএস হলো সর্বজনীন গ্রাহ্য মান, সর্বজনীন গ্রাহ্য মান আইএফআরএস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আমাদের সর্বজনীন গ্রাহ্য যে মান সেটা। আর এটা, এই আইএফআরএস প্রতিষ্ঠা করেছে কে, আইএফআরএস প্রদান করা হচ্ছে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। অন্যদিকে যদি বলি গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিমালা, হ্যাঁ, প্রিন্সিপাল মানে কি নীতি, সেই নীতিমালা, সর্বজনীন গ্রাহ্য নীতিমালা প্রণয়ন, এই নীতিমালার এই গ্যাপ প্রণয়ন করে থাকে, গ্যাপ প্রদান করে থাকে এফএসবি, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা দিয়ে থাকে গ্যাপ। হ্যাঁ, তাহলে এই দুটো বলতেছে যে আইএফআরএস এবং গ্যাপের মধ্যে তারা কি করতেছে, যে এটার মধ্যে সামঞ্জস্যতা কি, পার্থক্য দূর করার জন্য তারা কাজ করতেছে। হ্যাঁ, তো এটা বললো। আচ্ছা, এরপর বাংলাদেশি কয়েকটা আমরা দেখি। এরপরে হচ্ছে, আচ্ছা, আমেরিকার আরেকটা আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে এখানে বলছে AICPA, AICPA হচ্ছে এটা আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএ, অর্থাৎ পূর্বে নাম ছিল আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক, হ্যাঁ, এটার নাম ছিল, যেটা 1987 সালে প্রতিষ্ঠিত। এটা বেশি গুরুত্বপূর্ণ না, ওই দুটো গুরুত্বপূর্ণ বেশি, প্রথম দুইটা। হ্যাঁ, আরেকটা আছে বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর সর্ববৃহৎ সিপিএ সদস্য সংস্থা হচ্ছে এটা। তারপর হচ্ছে AICPA হচ্ছে বিভিন্ন হিসাব বিজ্ঞান পেশার জন্য নীতিগত মান, হ্যাঁ, মানে হিসাব বিজ্ঞান পেশার জন্য নীতিগত মান, ইথিক্যাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে যেগুলো প্রণয়ন করে থাকে। AICPA যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিরীক্ষার মান, হ্যাঁ, অডিটিং স্ট্যান্ডার্ড, তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে কি অডিটিং স্ট্যান্ডার্ড, এই দুটো হচ্ছে প্রণয়ন করে থাকে AICPA। এরপর চলে আসো বাংলাদেশেরটা সম্পর্কে আমরা একটু জানি। বাংলাদেশেরটার নাম কি, বাংলাদেশ হচ্ছে CA, তারপর হচ্ছে ওই যে ACA, তারপর হচ্ছে FCA, এগুলো প্রদান করে থাকে ICAB, মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, এটা ICAB, এটা বাংলাদেশ একটা প্রতিষ্ঠান যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে অনুসরণ করা হয়, মানে বাংলাদেশে যখন আর্থিক বিবরণী প্রস্তুত হয় সেটার ক্ষেত্রে অনুসরণ করা হয় BFRS, এমনি ইন্টারন্যাশনালি হয় হচ্ছে IFRS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যেটাকে আমরা বলি BFRS, এটা অনুসরণ করা হয়। বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মান ICAB প্রদান করে থাকে, বাংলাদেশে CA, ACA, FCA ডিগ্রি প্রদান করে থাকে ICAB, এটা তো বললাম। আর এটা অলরেডি বলে ফেলছি, IFRS, এটা মনে রাখবা ভালো করে, IFRS হচ্ছে সর্বজনীন গ্রাহ্য মান, এই যে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান, হ্যাঁ, মান। তারপর হচ্ছে এটা প্রদান করে থাকে ISB, আর গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিমালা, নীতি, হ্যাঁ, এটা প্রণয়ন করে থাকে FSB, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো এগুলো একটু মনে রাখতে হবে। আমরা এখান থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে চলো আমরা এগুলো একটু দেখি। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু দ্রুত আগাবো। প্রথম কোশ্চেন আছে যে নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে থাকে। বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মান হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা কে করে থাকে? আমরা একটু আগে বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে ICAB মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ICAB হবে। তাহলে আনসার হবে 4 নাম্বারটা। তারপরে চলে আসি BFRS, তার মানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, শব্দটি পুনরূপ কি? তাহলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে আনসার হবে কোনটা? এটা।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা রেকর্ডিং হবে, এটা রিপোর্টিং হবে, যাই এটা ভুলে মনে হয় পড়ে গেছে, এটা রিপোর্টিং হবে, হ্যাঁ রিপোর্টিং স্ট্যান্ডার্ড হবে। তারপর চলে আসি 4 নম্বর বলতে বাংলাদেশে আইএএস এর কয়টি মানদণ্ড অনুসরণ করা হয় না। বাংলাদেশের কয়টি মানদণ্ড অনুসরণ করা হয় না, আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যেগুলো আছে এর মধ্যে কয়টি মানদণ্ড অনুসরণ আমরা করি না, তাহলে আনসার হবে 13টি। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা। তারপর চলে আসে আমরা গ্যাপের পূর্ণরূপ। গ্যাপ মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তো জেনারেলি হবে, হ্যাঁ জেনারেলি, তাহলে জেনারেল হবে না, জেনারেলি হবে, অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হবে, হ্যাঁ এস হবে, তাহলে আনসার হবে এটা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তারপর চলে আসি আমরা দেখব আচ্ছা এখানে প্রিন্সিপালের মধ্যে একটু মনে রাখবা, প্রিন্সিপালের বানানটা মনে রাখবা, হ্যাঁ প্রিন্সিপাল বানানো হচ্ছে পিএলই, এটা মনে রাখবা প্রিন্সিপালস, তারপর লাস্টে পিএলই হবে আর কি। তারপর হচ্ছে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান বলতে, মান মানে কি, মান মানে আমরা কি বলেছিলাম, যদি বলতো নীতি তাহলে আমি জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বলতাম, গ্যাপ বলতাম। আর হচ্ছে সর্বজন গ্রাহ্য ব্যবহৃত মান যদি বলি তাহলে সেটাকে আমরা আইএফআরএস বলবো। মান মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবা, এই দুটো কনফিউশন করে যাবে তোমরা। এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য নীতিমালা যদি হয় সেটা হবে গ্যাপ, এখান থেকে গ্যাপ, এই যে গ্যাপ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি সর্বজন গ্রাহ্য যদি ব্যবহৃত মান বলে সেটা হবে আইএফআরএস, এটা মনে রাখিও, হ্যাঁ। তারপরে চলে আসে আমরা নিচের কোনটি প্রতিষ্ঠানে বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে থাকে, সেম আইসিএবি হবে। তারপরে চলে আসি বাংলাদেশে আর্থিক বিবরণী এককের ক্ষেত্রে নিচে কোনটি অনুসরণ করা হয়, মানে বাংলাদেশ আর্থিক বিবরণী এককের ক্ষেত্রে নিচে কোনটা আমরা অনুসরণ করে থাকি, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মানে বিএফআরএস আমরা স্ট্যান্ডার্ড ফলো করে থাকি। তারপর হচ্ছে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান হলো, মান মানে কি আইএফআরএস, মান মানেই বলবো আইএফআরএস, হ্যাঁ। নীতিমালা যদি বলে তাহলে সেটা হবে গ্যাপ। তারপরে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করা থাকে আইসিএবি, সেম কথা। তারপর হচ্ছে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম এর মালিককে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যাদের ফার্ম আছে তাদের মালিককে আমরা কি বলে থাকি, এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্টস বলা হয় তাদেরকে, যাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্মের মালিক তাদেরকে আমরা পাবলিক অ্যাকাউন্টেন্টস বলে থাকি। এরপরে আছে নিম্নে বর্ণিত কোন পক্ষটি যৌথ মূলধনী কারবারি হিসাব পরীক্ষা করতে পারে, যৌথ মূলধনী কোম্পানির হিসাব পরীক্ষা করতে পারে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা সিএ ডিগ্রিধারী তারা শুধু এটা করতে পারে, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হবে। এরপর চলে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি হলো, এগুলো মোটামুটি বলতে গেলে কিসের মতো মানে জিকের মতো কোয়েশ্চেন, হ্যাঁ। সো এটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি হচ্ছে যেটাকে আমরা বলি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল বলা হয়, হ্যাঁ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল আমরা বলবো। এবার এটা আছে বাংলাদেশের, এটা তো বললাম, আচ্ছা এর বলতে এফএসবি এর পূর্ণাঙ্গ, হ্যাঁ পূর্ণরূপ কোনটি, এফএসবি মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হবে, হ্যাঁ। তারপর হচ্ছে সাধারণ গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করেন, হিসাব বিজ্ঞানের নীতিমালা বলছে কি এফএসবি, গ্যাপ করে থাকে এফএসবি করে থাকে, হ্যাঁ। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড করে থাকে আইএসবি, ঠিক আছে। তাহলে আনসার হবে কোনটা, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এফএসবি হবে, হ্যাঁ নীতিমালা হচ্ছে এফএসবি করে থাকে। এখন আমরা দেখব হিসাব নিকাশের ভিত্তি, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানে যে হিসাবগুলো তৈরি করে থাকি সেটার আসলে দুইটা ভিত্তি রয়েছে, একটাকে আমরা বলি নগদ ভিত্তি, আরটা হচ্ছে বকেয়া ভিত্তি। সো নগদ ভিত্তি এবং বকেয়া ভিত্তি এই দুটার মানে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো তোমার যখন আমাদের যে আশেপাশে যে দোকানদারগুলো থাকে, ছোট দোকানদারগুলো থাকে, একটা মুদি দোকানদার, হ্যাঁ, তারা কিন্তু হিসাবগুলো সংরক্ষণ করে থাকে এভাবে, যখন তারা টাকাটা পায় তখন তারা এটাকে মনে করে যে আয় হিসাবে তারা ধরে। যেমন ধরো সে আজকে 5,000 টাকার বাকিতে পণ্য বিক্রি করছে, সে কিন্তু এটাকে আয় হিসাবে ধরে না, যখনই ওই 5,000 টাকাটা নগদে সে পায় তখনই কিন্তু সে এটাকে আয় হিসাবে লিখে থাকে, যারা ছোটখাটো ব্যবসায়ী আছে তারা। তো এটাকে বলা হয় যখন আমরা নগদ টাকা পাবো সাথে সাথে যখন হিসাবে তখন লেখা হয়, মানে যদি বাকিতে পণ্য বিক্রি করা হয় সেটাতে তখন হিসাবে না লিখে
যদি যখনই টাকা পাবো তখনই লেখা হয় তখন সেটাকে আমরা বলি নগদ ভিত্তি। কেমন? অর্থাৎ আমরা নগদান ভিত্তি মানে বুঝে থাকি নগদান ভিত্তিক হিসাবে কোনো খরচ বাবদ, এখানে বাবদ হবে, হ্যাঁ, কোনো খরচ বাবদ যখন নগদ অর্থ পরিশোধ হয় তখনই কেবল তা ব্যয় হিসাবে লিখবে। অর্থাৎ যখন কোন একটা খরচ, মনে করো যে একজন কর্মচারী আমাদের এখানে বা তোমার দোকানে বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছে 1 মাস, 1 মাস পর অবশ্যই তাকে টাকা দিতে হবে। টাকাটা যেহেতু 1 মাসের চাকরি করছে এটা আমাদের বকেয়া খরচ হয়ে গেছে, তো এটা আমরা আমাদের যে আমরা যে হিসাব বিজ্ঞান করি সেখানে আমরা কি করে ফেলি, সেটাকে খরচ হিসেবে দেখাই এবং একটা দায় দেখাই। কিন্তু নগদ ভিত্তির মধ্যে সেটা আসলে খরচ হিসেবে তখনই দেখাবে যখন টাকাটা পরিশোধ করবে তখন, এর আগে দেখাবে না। যদি 3 মাস পরে টাকাটা পরিশোধ করে 3 মাস পরে তারা সেটাকে খরচ হিসেবে দেখাবে, এটা বলা হচ্ছে। কোনো আয় বাবদ যখন, হ্যাঁ, কোনো আয় বাবদ যখন নগদ অর্থ প্রাপ্ত হয় তখনই কেবল তা আয় হিসেবে বিবেচনা করা হয়। তার মানে নগদ ভিত্তি মানে হচ্ছে নগদের টাকা পেলে তখন আমরা সেটাকে আয় হিসেবে ধরবো, নগদে টাকা প্রদান করলে সেটা ব্যয় হিসেবে ধরবো, এবং যখনই সেটা পাবো বা দিব তখন সেটাকে আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব, এর আগে নয়। হ্যাঁ, অর্থাৎ আয় অর্জিত, হ্যাঁ, আর্নড হলে যদি নগদে অর্থ পাওয়া না যায় সেক্ষেত্রে তা লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ মনে করো যে তুমি কাউকে সেবা প্রদান করছো কিন্তু টাকা পাও নাই, তাহলে আমাদের যে আমরা যে বকেয়া ভিত্তি করি সেটা অনুযায়ী আমরা কি করে ফেলি, সেটা আমাদের আয় হিসেবে আমরা ধরি এবং আমাদের দেনাদার হিসেবে আমরা টাকা পাবো বা প্রাপ্য হিসেবে টাকা পাবো, এটা আমরা ধরি। কিন্তু নগদান ভিত্তিতে বলা হচ্ছে যে না, যদি আমাদের একটা আয় অর্জিত হয়, যদি সেটা আমরা নগদের টাকা না পাই তাহলে সেটা আয় হিসাবে তখন পর্যন্ত লিপিবদ্ধ হবে না। যখনই টাকা পাবো তখনই সেটা আয় হিসেবে লিপিবদ্ধ হবে, টাকা পেলে তখন। কেমন? তাহলে ব্যয় সংগঠিত, হ্যাঁ, মানে এক্সপেন্স যদি ইনকার্ড হয় হলেও নগদে পরিশোধ করা না হলে টাকা আমরা লিপিবদ্ধ করা হয় না। এটা হচ্ছে নগদান ভিত্তির মূল বিষয়। আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, বলছে নগদ ভিত্তি হিসাবে গ্যাপ এর সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা আমরা পড়েছি সেটার সাথে সঙ্গতিপূর্ণ নয় এটা নগদান ভিত্তিটা। সাধারণত কিছু ছোট প্রতিষ্ঠান, এই যে বললাম তোমাদের আশেপাশে যে ছোট প্রতিষ্ঠানগুলো আছে দোকানদার, তারা এটা ইউজ করে থাকে, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো বিআরটিসি বা এই ধরনের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এটা নগদান ভিত্তিটা ফলো করে থাকে। 3 নাম্বার, নগদ ভিত্তির উপর নির্ভর করে নগদান বহি, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি প্রস্তুত করা হয়ে থাকে। সো এগুলো সবগুলো হচ্ছে নগদ ভিত্তির উপর করা হয়ে থাকে, এই নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণী এগুলো। আর এগুলো ছোট প্রতিষ্ঠান এবং হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠানগুলো এগুলো এটা ফলো করে থাকে। এটা গ্যাপ এটা কি করে না, এই নগদ প্রবাহ মানে নগদান ভিত্তি বা ক্যাশ বেসিস যে অ্যাকাউন্টিং এটাকে ফলো করে না বা এটাকে সমর্থন করে না। হ্যাঁ, তাহলে আরেকটা ভিত্তি কোনটা বলছি, বকেয়া ভিত্তি, যেটাকে আমরা বলি অ্যাক্রুয়াল বেসিস। হ্যাঁ, অ্যাক্রুয়াল বেসিস আমাদের অ্যাকাউন্টিং। সো অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ কি হয় যে বকেয়া ভিত্তিতে আয় অর্জিত হলে নগদে গৃহীত না হলেও আয় হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যে কোন একটা আয় তুমি করে ফেলছো, মনে করো তুমি কাউকে সেবা প্রদান করছো, সাথে সাথে এটাকে আয় হিসেবে গ্রহণ করা হয়, টাকা পাই বা না পাই, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে বকেয়া ভিত্তি। তেমনি ভাবে ব্যয় সংগঠিত ইনকার্ড হবার সাথে সাথে নগদ প্রদান না হলেও ব্যয় হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে? অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী পরিবর্তন ঘটায় এরূপ লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথেই তা লিপিবদ্ধ করা হয়ে থাকে। আধুনিক হিসাব নিকাশ বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং বকেয়া ভিত্তিক হিসাব গ্যাপ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা যে এখন আধুনিক হিসাব নিকাশ করি সবগুলো এই বকেয়া ভিত্তিতে করি এবং গ্যাপ কি করে, এটাকে সমর্থন করে থাকে, এই বকেয়া ভিত্তিকে নগদ ভিত্তিকে সমর্থন করে না। আমরা বেশ কিছু এটার উপর এক্সাম্পল পড়বো, মানে কোশ্চেন দেখবো, তাহলে এটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। এমন যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতেছে নগদ ভিত্তি আর বকেয়া ভিত্তি থেকে। প্রথমে আমাদের যে প্রশ্নটা দিছে, 1 নম্বর প্রশ্নটা বলছে যে একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখ 1 লক্ষ টাকার কাপড় বিক্রি করা হয়। 1 লক্ষ টাকার কাপড় বিক্রি করছি নভেম্বরের কয় তারিখ, 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ। হ্যাঁ, সংশ্লিষ্ট খরিদ্দারকে, এখানে খদ্দরকে মানে খরিদ্দারকে বোঝাচ্ছে, ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয়, মানে আমরা কি কি পণ্য পাঠাইছি সেটা বিবরণী পাঠাইছি 5 তারিখে, কিন্তু বিক্রি করছি কত তারিখ, নভেম্বর 30 তারিখ, বিবরণী পাঠাইছি 5 তারিখ। এবং ডিসেম্বরের 10 তারিখে সে এই সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়, মানে ডিসেম্বরের 10 তারিখে আমরা একটা চেক পাই 1 মাস পরে। তা আমাদের প্রশ্ন হচ্ছে দোকানটি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে, মানে আইএফআরএস অনুযায়ী করে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে সে বকেয়া ভিত্তি অনুসরণ করে।
তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কখন 1 লক্ষ টাকার অর্জিত হয়েছে বলে গণ্য হবে, মানে 1 লক্ষ টাকা ওই দোকানদারের যে বিক্রি করতে পণ্যটা তার অর্জিত হয়েছে এটা কখন গণ্য হবে। আচ্ছা হচ্ছে যখনই সে বকেয়া ভিত্তি অনুযায়ী করবে, যখনই সে পণ্যটা বিক্রি করে দিচ্ছে যেই তারিখে, তখনই সেটা আয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ হবে এটার ইনকাম বাবদ আমরা এটাকে লিপিবদ্ধ করব। হ্যাঁ, অবশ্যই তাকে আমরা বকেয়া আমাদের একটা ইনকাম আমরা লিখবো আর কি। হ্যাঁ, মানে আমাদের একটা দেনাদার হিসেবে লিখবো, আর অন্যদিকে আমাদের একটা বিক্রয় হিসেবে আমরা দেখাবো এটাকে। তারপরে আমরা বলতে পারি 2 নাম্বার বলছে হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতি। হিসাব রক্ষণের বকেয়া পদ্ধতি বলছে প্রাপ্ত ও খরচ যখন সংগঠিত হয় তখন লিপিবদ্ধ হবে, প্রাপ্তি এবং খরচ যখন সংগঠিত হবে তখন লিপিবদ্ধ হবে। আচ্ছা, প্রাপ্তি এবং খরচ যখন প্রদান করা হবে তখন লিপিবদ্ধ হবে। হ্যাঁ, তারপর বলছে যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয় এবং খরচ সংগঠিত হয় তখন লিপিবদ্ধ হবে। হ্যাঁ, এই যে দেখো, যখনই সেবা প্রদান করা হবে বা দ্রব্য বিক্রি করা হবে বা খরচ সংগঠিত হবে তখন লিপিবদ্ধ করা হবে। প্রাপ্তি মানে টাকা পাইলে তখন লিখবো, খরচ সংগঠিত হলে খরচ সংগঠিত হয়েছে তখন লিখবো, ঠিক আছে, কিন্তু পাইলে কি লিখবো, না পাইলে কি লিখবো না, তাহলে এটা হবে না। হ্যাঁ, পাইলে লিখবো এমন না, আমি টাকা পেলেও আমাকে লিখতে হবে, এটা না পেলেও লিখতে হবে, যখনই সংগঠিত হয়ে যাবে। ইনকাম যখনই আমার আর্ন হয়ে যাবে তখন লিখতে হবে, আর যখনই আমাদের একটা খরচ এক্সপেন্স হিসাবে হয়ে যাবে অর্থাৎ অ্যাক্রুড হয়ে যাবে সেটাকে আমাকে তখনই কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, তারপর বলতে পারি 3 নাম্বার যে নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে বোঝায়। নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়? নগদতা আদান প্রদান হলেই লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে। এই যেটা হবে আনসার, মানে নগদতা আদান হলে লেনদেন হলে তখন এটা নগদ অর্থ হিসেবে হবে। সকল লেনদেন নগদে সংগঠিত হবে, এটা তো কোনো কথা নাই, এটা তো বাকি তো হইতে পারে। সকল লেনদেন নগদ অর্থে মূল্যায়ন করা, নগদ অর্থে মূল্যায়ন করা বলতে বোঝাচ্ছে নগদ টাকায় মূল্যায়ন করা, এটাকে বলা যাবে না। নগদান বহি সংরক্ষণ করা, নগদান বহি সংরক্ষণ করা এটা তো এটার সাথে যাচ্ছে না। হ্যাঁ, তো নগদান ভিত্তি সংরক্ষণ বলতে বোঝায় যে যখন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আর কি আনসার, নগদ অর্থের আদান প্রদান হলে লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে। তাহলে এটা হচ্ছে কোশ্চেন। তারপরে চলে আসি বলছে বকেয়া ভিত্তিক ধারণা, মানে অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী কখন খরচ রেকর্ড করা হয়। খরচ কখন রেকর্ড করা হবে? যখন খরচের পরিকল্পনা করা হবে? না। যখন চালান পাঠানো হয় পাওয়া যায়? না। খরচ যখন খরচ সংগঠিত হয়, এই যে যখন খরচ সংগঠিত তখনই লেখা হবে, যখন খরচ পরিশোধ করা হয় এটা হবে না। তাহলে আনসার হচ্ছে 3 নাম্বারটা হবে। এরপর চলে আসি জনাব আনন্দ। হ্যাঁ, আনন্দ 2 লক্ষ টাকা নগদ পরিশোধ করে 2,50,000 টাকা পণ্য ক্রয় করছে। তাহলে বকেয়া ভিত্তি বা অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী যদি করি, অনুসরণ করলে মোট ব্যয় কত হবে? তাহলে আমি ঠিক আছে টাকা দিছি 2 লক্ষ টাকা, কিন্তু পণ্য কিনছি তো 2,50,000 টাকা, তাহলে এটা খরচ হিসেবে কি হবে? 2,50,000 টাকায় হবে, 2,50,000 টাকায় হবে, তাই না? চলো আমরা দেখি গত ক্লাস এবং আজকের ক্লাসে আমাদের টোটাল যে আমরা আলোচনাগুলো করেছি সবগুলোকে এক নজরে আমরা কিছু কি পয়েন্ট আমরা দেখব। সো এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এই কি পয়েন্টগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? সো এরপরে আরো কিছু আছে, এগুলো একটু তোমরা বাসায় পড়বা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, কারণ এখান থেকে তোমাকে মানে কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি আরো, ঠিক আছে? সো এগুলো একটু পড়বা তোমরা, আরো আছে এগুলো একটু তোমরা বাসায় একটু পড়ে নিবা। হ্যাঁ, একবার একটু পড়ে নিবা। সো এই আর কি আমাদের লেকচার 2 আজকে এখানে শেষ। সো এভাবে করে আমাদের অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর এই সিরিজে আমরা কভার করব। সো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবা। আর পড়ালেখার সাথে থাকো, পড়ালেখা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।